পুরোদমে চলছে ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের চোখের সামনেই ওয়াশিংটনকে মোকাবেলায় একটি ত্রিদেশীয় অক্ষ শক্তির জন্ম দিচ্ছে চীন, রাশিয়া ও ইরান, যার নাম দেওয়া হয়েছে শয়তানের অক্ষ শক্তি। এরপরেই জানাবো, রাফা শহরে অভিযান শুরু করার পর থেকে ইসরায়েলের হাইটেক বাহিনী IDF এর সেনারা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে কত ধানে কত চাল। পরেই জানিয়ে দিব বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান, যুদ্ধ থামবে না বলে মন্তব্য নেতানিয়াহুর। এরপরেই গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত 95 ফিলিস্তিনি। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইউক্রেনকে সহযোগিতায় নড়েচড়ে বসছে ইউরোপ, এখনও সতর্ক যুক্তরাষ্ট্র, বিশ্বযুদ্ধের হুমকি রাশিয়ার। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় জন্ম নিচ্ছে শয়তানের অক্ষ শক্তি। বিশ্বব্যাপী সব দেশের মাথার উপর ছড়ি ঘোরানোর মাধ্যমে অজ্ঞবাহ কিছু মিত্র পাওয়ার পাশাপাশি বেশ কিছু শত্রুও তৈরি করছে বর্তমানের বিশ্বের অন্যতম সুপার পাওয়ার আমেরিকা। নিঃস্বার্থের বিরুদ্ধে পান থেকে চুন খসলেই শত্রুদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার যে ব্যবসা খুলে বসেছে ওয়াশিংটন, ভয় তৈরির পরিবর্তে সেই ব্যবসায়ী এখন বুমেরাং হয়ে দাঁড়িয়েছে আমেরিকার জন্য। যুক্তরাষ্ট্রের চোখের সামনেই ওয়াশিংটনকে মোকাবেলায় একটি ত্রিদেশীয় অক্ষ শক্তির জন্ম নিচ্ছে চীন, রাশিয়া ও ইরান। ত্রিদেশীয় এই সহযোগিতাকে অনেক মার্কিন বিশ্লেষক বর্ণনা করছে শয়তানের অক্ষ শক্তি হিসাবে। ইরান ও রাশিয়ার মধ্যে বন্ধুত্বের শুরুটা হয়েছিল 2015 সালে। সে সময় সিরিয়ার বাশার আল আসাদ সরকারকে রক্ষা করতে গিয়ে দুই দেশের মধ্যে সর্বপ্রথম সখ্যতা তৈরি হয়। এরপর 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিস্ময়কর পর্যায়ে গিয়ে পৌঁছেছে মস্কো ও তেহরানের বন্ধুত্ব। যদিও আদর্শগত দিক থেকে বিবেচনা করলে ইরান রাশিয়ার মধ্যকার পার্থক্যটাকে দৃষ্টিকটুভাবেই চোখে পড়ার মতো, কারণ রাশিয়া যেখানে কমিউনিজমের চর্চা করে, সেখানে ইরান একটি ইসলামী মৌলবাদী দেশ। ভূ রাজনৈতিক বাস্তবতার জেরে ইরান রাশিয়া আদর্শগত পার্থক্য ঘুচে দিয়ে দেশ দুটি এখন ঘনিষ্ঠ কৌশলগত মিত্র। অর্থনৈতিক, কূটনৈতিক ছাপিয়ে এখন রাশিয়া ইরান সম্পর্কের প্রধান ভিত্তি হয়ে দাঁড়িয়েছে সামরিক সহযোগিতা। 2022 সালেই রাশিয়াকে সামরিক ড্রোন দেওয়ার কথা স্বীকার করেছে ইরান, আর রাশিয়াই প্রথম কোনো অমুসলিম দেশ যারা ইরানের কাছ থেকে অস্ত্র পাচ্ছে। সম্প্রতি মস্কো ও তেহরানের সঙ্গে চোখে পড়ার মতো জোট পাকানো শুরু করেছে বেইজিং। রাশিয়ার সঙ্গে তো আগের থেকেই সাক্ষাৎ ছিল। গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের হুমকি অগ্রাহ্য করে প্রকাশ্য ও গোপনে দুই হাতে ইরানের জ্বালানি তেল কিনছে চীন। 2021 সালে কৌশলগত সহযোগিতার চুক্তিও করছে দুই দেশ। এর পাশাপাশি ইরানের সঙ্গে এই সহযোগিতা ভবিষ্যতে আরও পক্ত হবে বলে নিশ্চিত করেছে বেইজিং। সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো, বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক ইস্যুতে এখন একসুরেই কথা বলছে এই তিন দেশ, সমর্থন করছে একে অন্যকে। গেল 13 এপ্রিল রাতে ইসরায়েল ইরানের নজিরবিহীন হামলার পর ইরানকে নিঃস্বার্থভাবে সমর্থন করছে চীন। এতে বাদ যায়নি রাশিয়াও। তেহরানের আত্মরক্ষার জন্য সব ধরনের সামরিক সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল মস্কোর পক্ষ থেকে। বিশ্লেষকরা বলছে, চীন, রাশিয়া ও ইরানের মধ্যকার এই দহরম মহরম যুক্তরাষ্ট্র এবং তার মিত্র শিবির, বিশেষ করে ইসরায়েলের জন্য অবশ্যই একটি অশনি সংকেত। এই ত্রিশক্তির শক্ত এবং আকৃতি যদি আরও বাড়ে এবং তাদের মধ্যে সমন্বয় যদি আরও পক্ত হয়, তাহলে নিশ্চিতভাবেই বিশ্ব ব্যবস্থার একচেটিয়া প্রাধান্য ধরে রাখতে কঠিন সমস্যায় পড়বে খোদ আমেরিকা। গাজা উপত্যকার শেষ আশ্রয়স্থল রাফা শহরে অভিযান শুরু করার পর থেকে ইসরায়েলের হাইটেক বাহিনী IDF এর সেনারা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে কত ধানে কত চাল। ফিলাডেলফি করিডোর নামে পরিচিত গাজা ও মিশর সীমান্তের মধ্যকার কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ একটি এলাকায় নিয়ন্ত্রণ নেওয়ার পর ইসরায়েলের ঘুম হারাম হয়ে গেছে। হামাসের একটি অস্ত্র ভান্ডার দেখে চোখ কপালে উঠেছে তাদের। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের একজন মুখপাত্র দাবি করেছেন, সেখানে তারা এমন 20টির মতো টানেল খুঁজে পেয়েছে যা হামাসের অস্ত্রের চালান গ্রহণ করা গোপন আস্তানা হিসাবে ব্যবহার করত। যদিও হামাসের একটি সূত্র মিশরীয় টেলিভিশনের কাছে এমন দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে নিজেদের সামরিক অভিযানের যৌক্তিকতা খোঁজার চেষ্টা করছে। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, IDF সংশ্লিষ্ট বেশ কিছু জ্যেষ্ঠ কর্মকর্তা মনে করেন, হামাসের হাতে যে অস্ত্র ভান্ডার রয়েছে তা দিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি আরও বহুদিন যুদ্ধ করতে পারবে, কারণ কয়েক দশক ধরে
অস্ত্রের বিশাল মজুদ গড়ে তুলেছে হামাস। ফিলাডেলফি করিডোর বন্ধ হলেও অন্য স্থানে অস্ত্র মজুদ আছে বলে জানিয়েছে ইসরায়েল। প্রতিবেদন অনুযায়ী হামাসের অস্ত্রের তালিকা করার সাধ্য আইডিএফ এর নেই, কারণ হামাসের টানেল এবং অস্ত্রের গোদাম এত বিস্তৃত যে তা খুঁজে বের করা প্রায় অসম্ভব এক ব্যাপার। ইসরায়েলি গোয়েন্দাদের ধারণা গাজার বেশিরভাগ ভবনেই হামাসের অস্ত্র ভাণ্ডার রয়েছে। তবে হামাসের দাবি, নিরীহ ফিলিস্তিনিদের বাসা বাড়িতে বোমা ফেলার জন্য এ ধরনের ভিত্তিহীন খবর প্রচার করে থাকে মোসাদ ও শিনবেট। জেরুজালেমের পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যদি ইসরায়েল সেনাবাহিনী হামাসের সবগুলো সামরিক শাখাকে ছত্রভঙ্গও করে দেয় এবং হামাস আন্ডারগ্রাউন্ডেও চলে যায়, তারপরেও এই সংগঠনটি আরও মারাত্মক হয়ে ওঠার ক্ষমতা রাখে। গাজার হামাস পরিচালিত প্রতিরোধ হামলাগুলো সেই সাক্ষ্যই দিচ্ছে। আইডিএফ এর বিরুদ্ধে একের পর এক সফলতা দাবি করে যাচ্ছে হামাস যোদ্ধারা। হামাসের অস্ত্র ভাণ্ডারে কি ধরনের অস্ত্র রয়েছে এমন প্রশ্নেও কোনো উত্তর খুঁজে পায়নি ইসরায়েল। কিছুদিন আগে জাবালিয়াকে একটি কোয়াডকপ্টার ড্রোন নামাতে সক্ষম হয়েছে হামাস। এতে স্পষ্ট হামাসের কাছে এমন ধরনের রাইফেল আছে যা দিয়ে ড্রোন ভূপাতিত করা যায়। আল কাসাম ব্রিগেড হর হামেশাই ইয়াসিন রকেট ব্যবহার করছে, যা দিয়ে মারাত্মকভাবে মারাকাভার মতো অত্যাধুনিক ট্যাঙ্ক উড়িয়ে দিচ্ছে হামাস। বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান, যুদ্ধ থামবে না বলে নেতানিয়াহুর হুঁশিয়ারি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধ যে প্রস্তাব উপস্থাপন করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তা প্রত্যাখ্যান করেছে দখলদার ইসরায়েলের কসাই হিসেবে খ্যাত বেজন্মা নেতানিয়াহু। ওই প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছে, প্রথমে 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হবে, এরপর ইসরায়েলি বাহিনী গাজার জনবহুল এলাকা থেকে সরে যাবে, তারপর গাজায় বিপুল পরিমাণ ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হবে। একই সময়ে কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল, আর হামাস মুক্তি দিবে ইসরায়েলি জিম্মিদের, যার মধ্যে থাকবে পুরুষ সেনারাও। এরপর গাজা পুনর্গঠনের কাজ শুরু করবে। সবশেষে দুই পক্ষের মধ্যে সব ধরনের হামলা বন্ধ, অর্থাৎ স্থায়ী যুদ্ধবিরতি হবে। গতকাল শনিবার নেতানিয়াহু এক বিবৃতিতে জানিয়েছে, হামাসের সামরিক এবং প্রশাসনিক কাঠামো নিশ্চিত না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখা হবে। তিনি বলেন, যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ইসরায়েল যে শর্ত রয়েছে সেটি পরিবর্তিত হয়নি। হামাসের সামরিক ও প্রশাসনিক কাঠামো ধ্বংস করা, সব জিম্মিকে মুক্তি করা এবং নিশ্চিত করা গাজা আবারও ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না। স্থায়ী যুদ্ধবিরতি হওয়ার আগে পর্যন্ত ইসরায়েল তার শর্তে অটল থাকবে। এসব শর্ত পূরণ হওয়ার আগে ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে না, এমন ধারণা বাস্তব হওয়ার কোনো সম্ভাবনা নেই। গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত 95 ফিলিস্তিনি। ফিলিস্তিনের গাজা জুড়ে বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এতে 95 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছেন আরও অনেকেই। অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে খবর আনাদোলুর। প্রতিবেদনে বলা হয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় 95 জন নিহত ও আরও 350 জন আহত হয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে, কেউ রাস্তায় আটকা পড়ে আছে, উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ড এবং তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। গত বছরের 7 অক্টোবর হামাস নজিরবিহীন অন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে প্রায় 36,400 জনে। এই হামলায় আহত হয়েছে আরও 82,000-এর বেশি ফিলিস্তিনি। এছাড়াও ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে, যারা খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধের তীব্র সংকটের মধ্যে। গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের 7% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতিমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। ইউক্রেনকে সহযোগিতায় নড়েচড়ে বসছে ইউরোপ। এখনও সতর্ক যুক্তরাষ্ট্র, বিশ্বযুদ্ধের হুমকি রাশিয়ার। ইউক্রেনকে সামরিক সহায়তার ক্ষেত্রে আরোপিত কিছু বাধা ও বিধিনিষেধ কাটিয়ে উঠছে ইউরোপ। গত সপ্তাহে ইউরোপীয় বিভিন্ন দেশের কর্মকর্তাদের মন্তব্যে এমন ইঙ্গিত পাওয়া গেছে। তবে এখনও সতর্ক অবস্থানে রয়েছে ইউক্রেনকে একক দেশ হিসাবে সর্বোচ্চ সহযোগিতাকারী যুক্তরাষ্ট্র। রাশিয়া হুমকি দিয়ে বলেছে, পশ্চিমাদের পদক্ষেপে একটি বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকির আভাস
আশ্বাসও উঠে এসেছে রুশ কর্মকর্তাদের কণ্ঠে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে, যুদ্ধক্ষেত্রে খার্কিভ অঞ্চলে রাশিয়ার অগ্রগতি ঠেকিয়ে রেখেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। লিপোত্তিসি এলাকায় কিছু ভূখণ্ড পুনরুদ্ধার করেছে এবং পূর্বাঞ্চলীয় রণক্ষেত্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চাশিফ ইয়ারের প্রতিরক্ষা এখনও অটুট রয়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনী মিডিয়া সেন্টার গত রোববার বলেছে, গত সপ্তাহে রাশিয়ার ৮,৬৫০ সেনা আহত বা নিহত হয়েছে। সেনাদের এই সংখ্যা প্রায় ১৭টি ব্যাটালিয়নের সমান। তারা আরও দাবি করেছে, রাশিয়ার ৮১টি ট্যাঙ্ক ও ১৫৩টি সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছে, খার্কিভে ইউক্রেনের তুলনায় রাশিয়ার ক্ষয়ক্ষতি হয়েছে ৮ গুণ বেশি। কিন্তু তিনি সতর্ক করে বলেছে, খার্কিভের উত্তর পশ্চিমে বেলগোরোড অঞ্চলে আক্রমণের জন্য সেনা জড়ো করছে রাশিয়া। আল জাজিরার পক্ষ থেকে